হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রথম সেমিস্টার এমডিসি সাজেশন হিসেবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। বিদ্যাসাগর ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের মাইনর এবং মেজর স্টুডেন্টসদের জন্য এমডিসি অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারি কোর্সের ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতের সংবিধানের ইউনিট 1 থেকে বেশ কয়েকটি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারের পার্ট 2 আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। আজকের ভিডিওতে 2, 5 এবং 10 নম্বর মানের বেশ কয়েকটি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে। এগুলো তোমরা অতি অবশ্যই করে নিয়ে তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষা বিশেষভাবে হেল্প করবে। প্রথমে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেখি। প্রথম প্রশ্ন হচ্ছে, গণপরিষদ কি? গণপরিষদ হলো দেশের জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত সংবিধান প্রণয়নের জন্য গঠিত একটি সার্বভৌম সংস্থা। 2 নম্বর হচ্ছে, গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট 3 নম্বর, গণপরিষদের প্রথম অধিবেশন এবং সর্বশেষ অধিবেশন বসে কত সালে? গণপরিষদের প্রথম অধিবেশন বসে 1946 সালের 9 ডিসেম্বর এবং সর্বশেষ অধিবেশন বসে 1950 সালের 24 জানুয়ারি। নেক্সট 4 নম্বর, গণপরিষদের সংবিধান রচনার খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? গণপরিষদের সংবিধান রচনার খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকর। এখানে প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, গুরুত্ব সহকারে লক্ষ্য করবে। 5 নম্বর প্রশ্ন, 42তম সংশোধনে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কি পরিবর্তন করা হয়েছে? 1976 সালে ভারতীয় সংবিধানের 42তম সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায় সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সংহতি শব্দ 3টি সংযুক্ত করা হয়েছে। এই সংশোধনের পর ভারত রাষ্ট্র সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসাবে পরিচিত হয়েছে। 6 নম্বর, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কি অঙ্গীকার ঘোষণা করা হয়েছে? ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতবর্ষকে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য, জাতীয় ঐক্য ও সংহতি রক্ষা এবং সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠার বিষয়ে অঙ্গীকার ঘোষিত হয়েছে। এবার 7 নম্বর, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? ভারতীয় সংবিধানের জনক বলা হয় কাকে? ডক্টর আম্বেদকরকে। এবার নেক্সট 8 নম্বর, ভারতীয় সংবিধানের প্রধান উৎসগুলি কি? 1935 সালের ভারত শাসন আইন, 1947 সালের ভারতের স্বাধীনতা আইন, ব্রিটিশ সংসদীয় গণতন্ত্র, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার যুক্তরাষ্ট্রীয় কাঠামো, আয়ারল্যান্ডের সংবিধানের প্রস্তাবনা প্রভৃতি ভারতীয় সংবিধানের প্রধান উৎস। নেক্সট, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কী ধরনের প্রজাতন্ত্র গঠনের প্রতিজ্ঞা নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতকে একক সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসাবে গঠনের প্রতিজ্ঞা নেওয়া হয়েছে। এবার নেক্সট, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত 2টি নীতির উল্লেখ করো। ভারতীয় সংবিধান প্রস্তাবনায় উল্লিখিত 2টি নীতি হল গণসার্বভৌমিকতা এবং ধর্মনিরপেক্ষতা। নেক্সট, ভারতীয় সংবিধানে কী ধরনের শাসন ব্যবস্থা বলবৎ করা হয়েছে? ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা
বলবৎ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হয়েছিলেন লর্ড মাউন্টব্যাটেন। নেক্সট, গণপরিষদের কোন অধিবেশনে ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে মনে রাখবে। এখান থেকে আরেকটা প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? এরভাবেও আসতে পারে। যাই হোক, 1950 সালের 24শে জানুয়ারি গণপরিষদের সর্বশেষ অধিবেশনে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়। নেক্সট, 14 নম্বর, ভারতীয় সংবিধানের 26শে জানুয়ারি গুরুত্ব কী? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা ভারতীয় সংবিধানের ক্ষেত্রে 26শে জানুয়ারি 1950 তাৎপর্যপূর্ণ কেন? যে কোনোভাবে প্রশ্নটা আসতে পারে। 1950 সালের 26শে জানুয়ারি স্বাধীন ভারতের নতুন সংবিধান কার্যকর হয় এবং ভারত রাষ্ট্র পরিপূর্ণ আইনগত সার্বভৌমত্ব অর্জন করে। নেক্সট, সংবিধানের মৌল কাঠামো অর্থাৎ বেসিক স্ট্রাকচার কী? গোলকনাথ মামলায় 1967 সালে সুপ্রিম কোর্ট সংবিধানের প্রাধান্য, সরকারের সাধারণতান্ত্রিক গণতান্ত্রিক কাঠামো, ধর্মনিরপেক্ষতা, আইন, শাসন ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ এবং যুক্তরাষ্ট্রীয় প্রকৃতিকে সংবিধানের মৌল কাঠামো হিসেবে চিহ্নিত করে। নেক্সট, ভারতের সংবিধানের কোন কোন অনুচ্ছেদে সাম্যের অধিকার বর্ণিত আছে? ভারতের সংবিধানের 14, 15, 16, 17 এবং 18 নম্বর ধারায় সাম্যের অধিকার বর্ণিত হয়েছে। এবার 17 নম্বর, কোন মৌলিক অধিকারকে ডক্টর আম্বেদকর সংবিধানের প্রাণশক্তি ও হৃদয় বলে অভিহিত করেছেন? শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারকে ডক্টর আম্বেদকর সংবিধানের প্রাণশক্তি ও হৃদয় বলে অভিহিত করেছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে মনে রাখবে। শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারকে ডক্টর আম্বেদকর সংবিধানের প্রাণশক্তি ও হৃদয় বলে অভিহিত করেছেন। নেক্সট, কোন অনুচ্ছেদে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের উল্লেখ আছে? 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের 4র্থ অধ্যায়ে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি উল্লিখিত হয়েছে। নেক্সট, মৌলিক অধিকার বলতে কি বোঝায়? মৌলিক অধিকার বলতে সাধারণভাবে সেই সব অধিকারকে বোঝায় যেগুলি নাগরিকদের ব্যক্তিসত্তার বিকাশে একান্তভাবে অপরিহার্য। এই কারণে মৌলিক অধিকারগুলি রাষ্ট্রের সর্বোচ্চ আইন সংবিধান কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত হয়। নেক্সট, বন্দি প্রত্যক্ষীকরণ লেখ বলতে কি বোঝায়? কে এই লেখ জারি করতে পারে? বন্দি প্রত্যক্ষীকরণ লেখ বলতে বন্দিকে আদালতে সশরীরে হাজির করাকে বোঝায়। কোনো ব্যক্তিকে কী কারণে আটক করা হয়েছে তা জানার জন্য বন্দির আবেদনক্রমে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট আটককারী কর্তৃপক্ষের উপর এই লেখ জারি করতে পারেন। নেক্সট, ভারতীয় নাগরিকদের যে কোনো 3টি মৌলিক কর্তব্য উল্লেখ করো। খুব ভালো করে রেডি রাখবে। সংবিধানের 42তম সংশোধনের মাধ্যমে সংযুক্ত ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলির মধ্যে উল্লেখযোগ্য 3টি হলো, এক হচ্ছে সংবিধানের আদর্শ অনুসরণ করা, 2 হচ্ছে জাতীয় পতাকা বা জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা, এবং 3 নম্বর হচ্ছে ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতিকে সমর্থন জানানো ও রক্ষণাবেক্ষণ করা। নেক্সট, 22 নম্বর, ভারতীয় সংবিধানের 4টি গুরুত্বপূর্ণ নির্দেশমূলক নীতির উল্লেখ করো। খুব ভালো করে এগুলো রেডি করে রাখবে। ভারতীয় সংবিধানে 4র্থ ভাগে 36 থেকে 51 নম্বর ধারায় উল্লিখিত নির্দেশমূলক
নীতিগুলির মধ্যে চারটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এক হচ্ছে সামাজিক, অর্থনৈতিক ও রাষ্ট্রনৈতিক ন্যায় প্রতিষ্ঠা করা, দুই হচ্ছে বিচার বিভাগকে সরকারি প্রশাসন থেকে পৃথক করা, 3 নম্বর হচ্ছে গ্রাম পঞ্চায়েত গঠন করে প্রয়োজনীয় ক্ষমতা অর্পণ করা এবং 4 নম্বর হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শান্তি ও নিরাপত্তা রক্ষায় যত্নশীল হওয়া। এবার 23 নম্বর, নির্দেশমূলক নীতির সঙ্গে মৌলিক অধিকারের প্রধান পার্থক্য কী? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নির্দেশমূলক নীতিগুলি আদালতে বলবৎযোগ্য নয়, এগুলি রাষ্ট্র পরিচালনার জন্য নির্দেশ মাত্র। অন্যদিকে মৌলিক অধিকারসমূহ আদালত কর্তৃক বলবৎযোগ্য। মৌলিক অধিকার লঙ্ঘিত হলে আদালত যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে। এবার 24 নম্বর, ভারতীয় সংবিধানে 19 নম্বর ধারার অন্তর্ভুক্ত দুটি স্বাধীনতার অধিকারের উল্লেখ করো। ভারতীয় সংবিধানে 19 নম্বর ধারার অন্তর্ভুক্ত দুটি স্বাধীনতার অধিকার হলো, এক হচ্ছে বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের অধিকার, আর 2 নম্বর হচ্ছে শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার। এইবার আমরা 5 আর 10 নম্বর মানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখি। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা অতি অবশ্যই তৈরি করে যাবে। তাহলে ফার্স্ট ইউনিট থেকে 5 এবং 10 নম্বর মানে এই যে প্রশ্নগুলো দিয়েছি ওর মধ্যেই থাকবে, এর বাইরে তোমাদের না করলেও হবে। এখানে দেখো, ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা ভারতীয় সংবিধানের মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। যে কোনোভাবে আসতে পারে, এটা 5 নম্বরও আসতে পারে, 10 নম্বরও আসতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটা। 2 নম্বর, ভারতের সংবিধান প্রণয়নে গণপরিষদের ভূমিকার মূল্যায়ন করো। 3, ভারতীয় সংবিধানের দার্শনিক ভিত্তি আলোচনা করো। 4 হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি ব্যাখ্যা করো, অথবা এভাবে আসতে পারে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বিশ্লেষণ করে তার তাৎপর্য ব্যাখ্যা করো, অথবা এভাবে আসতে পারে টিকা লেখো ভারতের সংবিধানের প্রস্তাবনা। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো প্রত্যেকটা তোমরা রেডি করে নেবে। প্রস্তাবনায় উল্লিখিত সার্বভৌম ও গণতান্ত্রিক শব্দের অর্থ বিশ্লেষণ করো। এবার 6 নম্বর হচ্ছে ধর্মনিরপেক্ষ শব্দটি সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য সংবিধানের কততম সংশোধন কবে করা হয়েছিল? আর হচ্ছে দ্বিতীয় অংশ হচ্ছে ভারতের সংবিধানের বৈশিষ্ট্য হিসাবে ধর্মনিরপেক্ষতার চরিত্র ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারসমূহ বর্ণনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং এই মৌলিক অধিকারগুলির বৈশিষ্ট্য আলোচনা করো, অথবা এভাবেও আসতে পারে ভারতের সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকারগুলির যে কোনো 5টি বৈশিষ্ট্য আলোচনা করো। এবার 8 নম্বর, ভারতীয় সংবিধান দ্বারা সংরক্ষিত স্বাধীনতার অধিকারগুলি ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা এভাবেও আসতে পারে ভারতের সংবিধানের 19 নম্বর ধারায় বর্ণিত স্বাধীনতার অধিকার বিশ্লেষণ করো। এই অধিকারের উপর কী কী সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। নেক্সট, ভারতীয় সংবিধান দ্বারা সংরক্ষিত সাম্যের অধিকার ব্যাখ্যা করো। প্রত্যেকটা প্রশ্ন ভালো করে তৈরি করে নেবে। ভারতীয় সংবিধানে উল্লিখিত নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা এভাবে আসতে পারে ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্যের উপর একটি টিকা লেখো। নেক্সট, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতিসমূহের মধ্যে পার্থক্য নির্ণয় করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই এটা তোমরা রেডি করে রাখবে। এবার 12 নম্বর, ভারতীয় সংবিধানে বর্ণিত নির্দেশমূলক নীতিগুলি সংক্ষেপে আলোচনা করো। নির্দেশমূলক নীতি এবং মৌলিক অধিকারের মধ্যে উদ্দেশ্যগত পার্থক্য কী, এটা খুব ভালো করে করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। এবার হচ্ছে রাষ্ট্র পরিচালনায় নির্দেশাত্মক নীতিগুলি কিভাবে সমাজতান্ত্রিক ধাঁচের সমাজ ব্যবস্থার পথ নির্দেশ করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে করবে। এবার নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানের
32 নম্বর ধারায় বর্ণিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, ভালো করে খেয়াল রাখবে, শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার সম্পর্কে আলোচনা করো। 15 নম্বর, ভারতের সংবিধানে কিভাবে ব্যক্তিগত স্বাধীনতা এবং সামাজিক নিয়ন্ত্রণের মধ্যে ভারসাম্য রক্ষা করার চেষ্টা হয়েছে, সংবিধানের 19 নম্বর অনুচ্ছেদের প্রেক্ষিতে তা ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার হচ্ছে, অথবা এভাবে আসতে পারে, ভারতের সংবিধানের 19 নম্বর অনুচ্ছেদের বিশেষ উল্লেখ সহ ব্যক্তিগত স্বাধীনতা এবং সামাজিক নিয়ন্ত্রণের মধ্যে ভারসাম্য বিধানকারী কারণসমূহ সম্পর্কে মূল্যায়নমূলক বিশ্লেষণ করো। এবার পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের স্বীকৃত শোষণের বিরুদ্ধে অধিকার সম্পর্কে একটি নিবন্ধ রচনা করো। এটা সংবিধানে হবে, সংবিধানের স্বীকৃত। নেক্সট, ভারতের সংবিধানের স্বীকৃত হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার বিশ্লেষণ করো। এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা খুব গুরুত্ব সহকারে তৈরি করবে। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্নগুলো দেওয়া হলো, লাস্ট প্রশ্ন তোমাদের দেওয়া হলো ধর্মীয় স্বাধীনতার অধিকার বিশ্লেষণ করো। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অতএব তোমরা অতি অবশ্যই এই প্রশ্নগুলো তৈরি করে নেবে, তাহলে এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে, কোনো চিন্তা নেই। যাক স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।